প্রত্যেকটা মেয়েরই স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, পরিবারের সাথে হাসি খুশিভাবে আনন্দময় মুহূর্তগুলো কাটানোর অধিকার আছে। কিন্তু বর্তমান সমাজে কিছু কিছু মানুষ মেয়েদেরকে শুধু ভোগ্য পণ্য মনে করে। সমাজে এমন কিছু মানুষরূপী পিশাচ থাকে যারা মেয়েদের দিকে সবসময় লোলুপ দৃষ্টিতে তাকায়, জোরপূর্বক সম্পর্ক গড়ে তুলতে চায়, আর তা না হলে শুরু হয় নানা রকম ব্ল্যাকমেইল। এভাবেই একটি মেয়ের জীবন নরকে পরিণত হয়। ঠিক এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে হাইড অ্যান্ড সিক মুভিটি। মুভিটির গল্প পুরোপুরি বাস্তবতার সাথে মিলে যাবে, আর মুভির শেষের চমক দেখলে আপনিও চমকে যাবেন। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের শুরুতে আমরা একটা পার্টি দেখতে পাই, যেখানে সবাই মিলে নাচানাচি করছিল, আর পাশে রাসা নামের একটি মেয়ে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল। আর এই পার্টিটা ছিল সুপারস্টার নায়ক ইমতিয়াজের এঙ্গেজমেন্টের পার্টি। আর এই ইমতিয়াজের সাথে বিয়ে ঠিক হয়েছে দেশের সবচেয়ে বড় প্রডিউসারের মেয়ে মিথিলার সাথে। ইমতিয়াজ তখন মিথিলাকে রিং পরিয়ে দেয়, আর এই দৃশ্যটা দূর থেকে দাঁড়িয়ে রাসা দেখছিল। এরপর রাসা সেখান থেকে মন খারাপ করে বেরিয়ে যায় আর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাসা তখন কান্না করছিল আর ড্রাইভিং করছিল। এখান থেকে আমরা বুঝতে পারি ইমতিয়াজ আর রাসার মধ্যে কোনো একটা সম্পর্ক ছিল, আর তাই ইমতিয়াজ আর মিথিলার এঙ্গেজমেন্টটা সে মেনে নিতে পারে না। মাতাল হয়ে ড্রাইভিং করার কারণে কিছুক্ষণ পর রাসার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর তাকে হসপিটালে ভর্তি করানো হয়। এরপর আমরা পার্টিতে দৈনিক প্রভাত ফেরির বিনোদন সাংবাদিক নাদিয়াকে দেখতে পাই। সে পার্টিতে আসলে তারই এক সাংবাদিক বন্ধু রুস্তম তার কাছে আসে। সে 72 টিভি নামে একটি নিউজ চ্যানেলে সাংবাদিকতা করে। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি এই ইমতিয়াজ সেলিব্রিটিদের ভালো মন্দ বিষয়গুলো একটু ভিন্নভাবে প্রকাশ করে ভিউজ কামায়, যেটা নাদিয়ার একদমই পছন্দ না। এর মধ্যে নাদিয়ার বস নিউজ রুম থেকে নাদিয়াকে জানায় ইমতিয়াজ খানের গার্লফ্রেন্ড আজ সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। এই ব্যাপারে সবার সামনে তাকে জিজ্ঞেস করবে। নাদিয়া এটা জিজ্ঞেস করতে অসম্মতি জানায়, কারণ এই ব্যাপারে তার কাছে সঠিক কোনো তথ্য নেই। তারপরও বসের কথা মেনে নিতে হয় নাদিয়াকে। ইমতিয়াজ খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হলে নাদিয়া সেখানে গিয়ে ওই মেয়ে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, যার নাম রাসা, তার প্রসঙ্গ নিয়ে সে জিজ্ঞেস করে। সে বলে, আপনার যেদিন এঙ্গেজমেন্ট সেই দিনই কেন রাসা নামের মেয়েটি সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে? নাদিয়ার এই প্রশ্নে ইমতিয়াজ জানাই, তাকে আমি চিনি না। তখন নাদিয়া বলে, সূত্র তো জানালো রাসা আপনার গার্লফ্রেন্ড ছিল, আপনার অন্যজনের সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে বলেই সে সুইসাইড করার চেষ্টা করেছে। সূত্রের কথা নিয়ে আসাই ইমতিয়াজ বলে, আপনার সূত্র কি থ্রিলার লেখক নাকি? হঠাৎ একজনের নাম নিয়ে এসে আমার সাথে জড়িয়ে দিলেন। আপনারা সাংবাদিকরা আসলে এমনই, কোন একটা কিছু পেলেই সেলিব্রিটিদের ব্লেম দেন, আর আমি হচ্ছি বাংলাদেশের সুপারস্টারদের মধ্যে লাস্ট সুপারস্টার। আমাকে নিয়ে নিউজ করলে আপনাদের হাইপ বেড়ে যায়, তাই না? ইমতিয়াজের কাছে এসব কথা শুনে অনেকটাই লজ্জিত হন নাদিয়া, তাই সরি বলে সেখান থেকে সরে আসে। এরপর মিথিলা নাদিয়াকে জিজ্ঞেস করে, আসলে কি রাসা ইমতিয়াজের গার্লফ্রেন্ড ছিল? নাদিয়া জানায়, আসলে আমি জানি না। ওইদিকে দেখা যায় মারাত্মক অ্যাক্সিডেন্টের পরেও রাসা মারা যায়নি, হাসপাতালে তার চিকিৎসা চলছে। বাইরে বাবা তার একমাত্র মেয়ের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। একসময় তার মাও অনেক কান্না করে। তখন 72 টিভির সাংবাদিক রুস্তম রাসার অ্যাক্সিডেন্টের স্পট থেকে লাইভে এসে জানায়, রাসার সাথে সুপারস্টার ইমতিয়াজ খানের গোপন সম্পর্ক ছিল, আর সেজন্যই ইমতিয়াজ খানের যেদিন অন্যজনের সাথে এঙ্গেজমেন্ট হয় সেদিনই সে সুইসাইড অ্যাটেম্প্ট করে। এখানে নিশ্চয়ই কিছু লুকায়িত ব্যাপার আছে। এই নিউজ রাসার বাবা মা দেখে অবাক হয়। অন্যদিকে নাদিয়ার বস এসে নাদিয়াকে এই নিউজের ভিডিও দেখিয়ে বলে, দুজন একসাথে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করলে, দেখো এখন সে কি নিউজ করছে আর তুমি কি করছো। নাদিয়া নিউজ দেখে বলে, এসব শুধু তারা ভিউজ নেওয়ার জন্যই করছে, এটা তো নিউজের মধ্যেই পড়ে না। বস তখন জানাই, এটাই তো এখন দরকার। যেভাবে ফেসবুক ইউটিউবে সবাই সাংবাদিক হয়ে উঠছে, সামনে বিনোদন সাংবাদিকদের আর কোনো অস্তিত্বই থাকবে না, তাই এসব ভিউজ নিউজই করতে হবে। বস এসব বলার পর নাদিয়াকে ইমতিয়াজ এবং রাসার বেশ কয়েকটি ডার্ক নিউজ রেডি করতে বলে, যেটা 10 দিন ধরে প্রচারিত হবে। আরও জানাই, ইমতিয়াজের সাথে একটা ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে, যে ইন্টারভিউটা তুমি নেবে, যেখানে প্রশ্ন করবে রাসাকে নিয়ে। নাদিয়া প্রথমে এসবে রাজি হতে চায় না, কিন্তু সাংবাদিক পেশায় যেহেতু সে নিয়োজিত তাই মেনে নেয়। অন্যদিকে হাসপাতালে রাসার অবস্থা খারাপ হতে থাকলে বাবা মা টেনশন করে। সেই সময় রাসার বন্ধু জানায়, টেনশন করে কোনো লাভ হবে না।
যা হওয়ার তাই হবে, তবে আমরা ইমতিয়াজ বাস্টার্ডকে ছাড়ছি না। এদিকে ইমতিয়াজ খানের ইন্টারভিউ নিতে একটা রেস্টুরেন্টে আসে নাদিয়া। সেখানে ইমতিয়াজ আগেই জানিয়ে দেয়, আমার নেক্সট মুভি পরাণের পরাণ ছাড়া আর কোনো কথা হবে না। নাদিয়া পরাণের পরাণ নিয়ে কথা বলা শুরু করে। সেখানে নিয়ে আসে করোনার পরবর্তী ইমতিয়াজ খানের সিনেমা ফ্লপের বিষয়টি। এমনকি ইমতিয়াজের সামনে আরও এক নায়ক রুশো, যিনি গুহা সিনেমা নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন, তাকে নিয়েও কথা বলে। গুহা রুশোর প্রথম সিনেমা। এতদিন নাটক ইন্ডাস্ট্রি থেকে এসে প্রথম সিনেমাতেই বাজিমাত করেছে রুশো। নাদিয়া এই প্রসঙ্গ ছেড়ে এবার বলে, আজকাল আপনাকে সবাই বয়ফ্রেন্ড ভাবতে শুরু করেছে দেখি। ইমতিয়াজ বুঝতে পারে রাসার প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে, তাই জানায়, রাসাকে আমি চিনি, কয়েকবার তার সাথে আমি কফিও খেয়েছি, এরপর একটু হাত ধরেছি, অমনি গার্লফ্রেন্ড ভাবা শুরু করেছে। এটা কিছু হলো? ইমতিয়াজ নাদিয়াকে এসব জানানোর পর বলে, এটা কিন্তু অফ দ্য রেকর্ডেই থাকবে, প্রকাশ যেন না হয়। এরপর রুশোর গুহা সিনেমার ব্যাপারে টেনে নিয়ে আসে ইমতিয়াজ আর বলে, এই সিনেমা যে টাকা খরচ করে বানানো হয়েছে সেটা আমার পরাণের পরাণ সিনেমার একটা গানের পিছনে লেগেছে। পরাণের পরাণ হচ্ছে দারুণ অ্যাকশনধর্মী সিনেমা, আমার অডিয়েন্স ঠিকই পছন্দ করবে। ইন্টারভিউ শেষ পর্যায়ে নাদিয়া জানাই, আমি হলুদ সাংবাদিক নই, তাই কোনো এভিডেন্স প্রুফ ছাড়া কিছুই করব না, কিন্তু প্রমাণসহ সবকিছু থাকার পরও যদি আমি কোনো কিছু না করি সেটাও কিন্তু আমার এথিক্সের মধ্যে পড়ে না, তাই যেটা প্রমাণসহ পাবো সেটা নিয়েই নিউজ করব। এটা বলে নাদিয়া সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল সকাল নাদিয়া দেখতে পাই সুপারস্টার ইমতিয়াজ খান এবং রাসার অন্তরঙ্গ ভিডিও সবদিকে ছড়িয়ে পড়েছে। ভিডিও ছড়িয়ে যাওয়ায় সাংবাদিকরা আফজালকে বিভিন্ন কথা জিজ্ঞেস করে। সে জিজ্ঞেস করে, নায়কের সাথে রাসার গোপন সম্পর্ক থেকেই কি রাসা সুইসাইড করেছে? এসব জিজ্ঞেস করে কারণ রাসার বাবা আর আফজাল ছোটবেলার বন্ধু, একই বিল্ডিংয়ে দুই ফ্যামিলি থাকে, আবার আফজাল একটু বেশি প্রভাবশালী। সেদিন রাতে নাদিয়া তার সাংবাদিক বন্ধুর সাথে হাঁটতে বের হলে একজন নাদিয়াকে ফোন দিয়ে রাসার কেস থেকে সরে যেতে বলে। সেই সময় এক গাড়ি দিয়ে ডেথ থ্রেটও দেয়। ব্যাপারটা অনেক সন্দেহজনক লাগে নাদিয়ার কাছে, তাই নাদিয়া এসে তার বসকে বলে, ইমতিয়াজ এবং রাসার কেসে কিছু একটা কিন্তু আছে, দুই দিক থেকেই কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে। বস জানায়, ডেথ থ্রেটকে ভয় পেয়েছো নাকি পুলিশকে জানাবে? এরপর বলে, তুমি বিনোদন সাংবাদিক, বিনোদন নিয়েই পড়ে থাকো, এইসব নিয়ে তোমাকে ভাবার কোনো দরকার নেই, এই রহস্যগুলো ক্রাইম জার্নালিস্ট দেখবে। নাদিয়া এবার বলে, আপনি তো একবার বলেছিলেন আমি যেন ক্রাইম জার্নালিজম নিয়েও ভাবি, তাহলে আমাকে এবার ক্রাইম জার্নালিস্টের দায়িত্ব দেন। বস সেটাই করে, কিন্তু সবকিছু খুঁজে বের না করলে তাকে যে চাকরিচ্যুত করবে সেটাও জানিয়ে দেয়। নাদিয়া ক্রাইম রিপোর্টারের দায়িত্ব পেয়ে আগে চলে আসে রাসার অ্যাক্সিডেন্টের লোকেশনে। সেখানে যে বাসায় সিসিটিভি ক্যামেরার অ্যাক্সিডেন্ট ধরা পড়েছে সেটা দেখতে চায় দারোয়ানের কাছে। দারোয়ান প্রথমে ফুটেজ দেখাতে চায় না, কারণ সে পুলিশকে একবার দেখিয়ে দিয়ে বিরক্ত। তারপরও নাদিয়ার কথাই সে দেখায়। নাদিয়া অ্যাক্সিডেন্টের লোকেশনে একটা মোটরসাইকেলকে দেখে, যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দেখে হেল্প করার বদলে গাড়ি ঘুরিয়ে চলে যায়, যেটা সন্দেহজনক লাগে নাদিয়ার কাছে। এই মোটরসাইকেলের নাম্বারের ছবি তুলে তার বন্ধুকে পাঠায়, কারণ বন্ধুর পরিচিত পুলিশ আছে। এদিকে সেদিন ভিডিও ভাইরালের ব্যাপারে ইমতিয়াজের সাথে দেখা করতে যায় নাদিয়া। গিয়ে দেখে ইমতিয়াজ একটা সিনেমার শুটিংয়ে ব্যস্ত। শুটিং শেষ হলে ভিডিওর ব্যাপারে নাদিয়া বলে, আপনি কি ইচ্ছা করে ভিডিও ভাইরাল করেছেন নাকি? অনেকে সিনেমার প্রমোশনে হাইপে থাকার জন্য নিজে থেকে কত কিছুই না করে, সেক্ষেত্রে আপনিও করলেন নাকি? ইমতিয়াজ জানাই, রাসার সঙ্গে আমার সম্পর্ক যতটুকু দেখেছেন ততটুকুই, এসব কে করেছে জানি না। পরের দিন সাংবাদিক বন্ধু নাদিয়াকে ফোন করে জানাই, মোটরসাইকেলের মালিকের পরিচয়ের ঠিকানা পেয়েছি। নাদিয়া তখন দ্রুত সেই ঠিকানা অনুযায়ী গিয়ে ফরিদ, যার নামে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা, তাকে খোঁজে। একসময় ফরিদের বউয়ের দেখা পায়। সেই বউ জানাই, 5 বছর আগে হেলাল নামের একজনের কাছে মোটরসাইকেল বিক্রি করে দিয়েছে, তাই ফরিদকে না পেয়ে হেলালকে খোঁজে। তখন নাদিয়ার দেখা হয়ে যায় ওই দারোয়ানের সাথে। দারোয়ান জানাই, আমি নিয়ে যাব হেলালের কাছে। যেতে যেতে তারা ওই নাম্বার প্লেটের মোটরসাইকেল রাস্তায় একজনকে চালিয়ে আসা অবস্থায় দেখতে পাই। একসময় মোটরসাইকেল চালক নাদিয়ার সামনে দারোয়ানকে গুলি করে মেরে ফেলে। নাদিয়া মুহূর্তের মধ্যেই হতভম্ব হয়ে যায়। ওইদিকে হাসপাতালে জ্ঞান ফেরে রাসার, কিন্তু ডাক্তার রাসার বাবা এবং বন্ধু আফজালকে জানাই রাসা প্রেগন্যান্ট। এটা রাসা শুনে বিচলিত হয়ে পড়ে। তখন রাসার বাবার বন্ধু আফজাল সবকিছু সামলে নেবে বলে জানায়।
সেই সময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাসা এবং তার ফ্যামিলিকে। রাসার বাবা ব্যবসায় লস খেয়ে ভেঙে পড়লে আফজাল ব্যাংক চেক দিয়ে পরিস্থিতি সামলে নেয়। তো রাসা কিছুটা সুস্থ হওয়ায় বাড়িতে নিয়ে যাওয়া হয়। তখন রাসার মা রাসাকে বলে, কি থেকে কি হলো, তুই তো সারাদিন বাড়িতেই থাকিস, কখন তুই নায়কের সাথে গিয়েছিলি? ওইদিকে নাদিয়া তার বসকে নিয়ে পুলিশের কাছে আসে হেলালের ব্যাপার নিয়ে। পুলিশ জানায় কত হেলাল আছে, কিভাবে খুঁজে বের করি। এখন এর মধ্যে রাসার প্রেগন্যান্সির ব্যাপারটাও ভাইরাল হলে ইমতিয়াজ খানের হবু বউ মিথিলা জিজ্ঞেস করে, রাসার সাথে তাহলে তোমার সত্যি সম্পর্ক ছিল? এখন রাসার পেটে তোমার বাচ্চা। ইমতিয়াজ জানায় সেরকম কিছুই নয়, যতটুকু ভিডিওতে ভাইরাল হয়েছে ততটুকুই, এর বাইরে আমাদের আর কিছুই ছিল না। এবার ভিডিও ভাইরালের দিনকার ঘটনাও খুলে বলে ইমতিয়াজ। সেদিন ইমতিয়াজ ডেট করার আগে মোবাইল ক্যামেরা অন রেখেছিল, আর রাসার সাথে সে ডেট হোটেল রুমে করেছিল, কারণ সেলিব্রিটি বলে কথা, যেটা নিয়ে রাসা আবার ইনসিকিউর ছিল। দুজনে কথা বলতে বলতে কিস করতে গেলে সেই সময় মোবাইলটা পড়ে যায়। তখন রাসা মোবাইলের ভিডিও করা দেখে হোটেল থেকে বের হয়ে যায়। এই পর্যায়ে ইমতিয়াজ সেদিনের ঘটনা জানিয়ে বলে, রাসা একজন সাইকো, প্রথম থেকেই সন্দেহ লাগছিল, ভেবেছিলাম সে হয়তো ব্ল্যাকমেইল করবে, এজন্য ভিডিও অন করে রেখেছিলাম। ইমতিয়াজের এই কথা শুনে মিথিলা জানাই, রাসা সাইকো নয়, সাইকো হচ্ছ তুমি, এমনকি আমিও সাইকো, কারণ এতক্ষণ তোমার সব কথা রেকর্ড করেছি, যা বাবাকে শোনাবো। এইটা শুনে ইমতিয়াজ বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, বিয়েটা ভেঙে দিও না প্লিজ, এই বিয়েটা খুব দরকার। কিন্তু মিথিলা কোনো কথা না শুনেই চলে যায়। নাদিয়ার বস এবার নাদিয়াকে বেশ অপমান করে, কারণ নাদিয়া তাকে নিয়ে হেলালকে খুঁজতে পুলিশের কাছে গিয়েছিল। বস অপমান করার পরেও নাদিয়া ক্ষান্ত হয় না, লিখতে বলে ইমতিয়াজ রাসাকে নিয়ে রসকস নিউজ। কিন্তু এবার নাদিয়া আর চুপচাপ থাকে না, বসকে রাগ দেখিয়ে বলে, যদি আরেকবার আমার সাথে জোর গলায় কথা বলেন তাহলে আপনার নামে হ্যারাসমেন্টের কেস দেব। এটা শুনে বস আবার ভয় পেয়ে যায়। তারপর নাদিয়া চলে যেতে থাকলে বস জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ নাদিয়া? নাদিয়া জানায় হেলালকে ধরতে নিজে টোপ হতে যাচ্ছে। এই বলে হেলালকে খুঁজতে এক বস্তিতে আসে নাদিয়া। সেখানে গিয়ে এদিক সেদিক খুঁজলে এক বাচ্চা ছেলে তার পিছু নেয়। নাদিয়া এক সময় বাচ্চাটাকে ধরে ফেলে। বাচ্চাটা তখন জানায় হেলাল একজন রোহিঙ্গা, পালিয়ে এসেছে, এখানে গুটির ব্যবসা করে। তখন তার ঘরও দেখিয়ে দেয় ছেলেটি। সে ঘরে গেলে নাদিয়া হেলালকে পায়। তারপর জিজ্ঞেস করে অ্যাক্সিডেন্টের দিন সে কোথায় পালিয়ে গিয়েছিল। হেলাল জানায়, সেদিন একজনকে গুটি দিতে গিয়েছিলাম, তখন চোখের সামনে অ্যাক্সিডেন্টটা হয়, তাই পালিয়ে আসি। এটা শুনে নাদিয়া জিজ্ঞেস করে, আবার কবে সেই লোক গুটি নিতে আসবে? হেলাল জানায় এই সপ্তাহেই আসবে, কিন্তু তার হোটেলে গিয়ে দিয়ে আসতে হবে। নাদিয়া তখন সেই হোটেলেই যেতে চায়। হেলাল নাদিয়াকে হোটেলে নিয়ে আসলে নাদিয়ার মনে কিছুটা সন্দেহ ঢোকে, কারণ সে যা জিজ্ঞেস করছে সেটাই সে বলে দিচ্ছে, এমনকি সে পালানোর চেষ্টাও করছে না। তখন নাদিয়া জিজ্ঞেস করে, সবকিছু এভাবে বলে দিচ্ছেন দেখি, এখানে কোনো ফাঁদ আছে নাকি? হেলাল জানায়, মায়ানমার থেকে সবকিছু ছেড়ে এখানে এসেছে, তাই মানুষের উপকারেই আমি খুশি। হোটেল রুমে তাকে নিয়ে যাওয়ার পরই হেলাল তাকে একটা ভারী বস্তু দিয়ে আঘাত করে, সাথে বলে, আমাকে খুঁজে বের করার ফল দেখতে পেয়েছিস? সেই সময় হোটেল রুমে এক মহিলা প্রবেশ করে। তখন নাদিয়া তাকে চিনতে পায়, কিন্তু এর মধ্যে আঘাতের কারণে সে অজ্ঞান হয়ে যায়। সে সময় আমরা মহিলাকে দেখতে পাই না, হয়তো পরবর্তীতে জানতে পারবো এর আসল রহস্য। ওইদিকে রাসার মা রাসার অ্যাবর্শন করাতে চাইলে রাসা তা করাতে চায় না। তখন মা বলে, তুই তো প্রায় মারাই গিয়েছিলি, এখন তোর পেটে ওকে মারলে কি হবে? রাসা জানায়, হ্যাঁ মরতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু তখন জানতাম না আমার পেটে আরেকজন আছে, তাহলে আর মরতে যেতাম না। ওইদিকে রাসার সাথে ভিডিও ভাইরাল হয়, সুপারস্টার ইমতিয়াজের ক্যারিয়ার একদম শেষ পর্যায়ে চলে আসে। পরের দিন বসের কথা অনুযায়ী হেলাল রাসাকে মারতে রাসার বাসার প্লাম্বার হয়ে প্রবেশ করে। ওইদিকে নাদিয়ার জ্ঞান ফিরলে নিজেকে একটা বাথটাবের মধ্যে আবিষ্কার করে, আর দেখে তার হাত বাঁধা। কোনো মতে হাত খুলে হোটেল থেকে সে বের হয়। তখন দেখা হয় মিথিলার সাথে, যেখানে দেখা যায় মিথিলা অন্য কারোর সাথে রুম ডেটে এসেছে। এখানে আমরা জানতে পারি মূলত ইমতিয়াজের ফোন থেকে রাসার সাথে ভিডিও মিথিলায় ছড়িয়েছে, কারণ মিথিলা অন্য কাউকে ভালোবাসে। এদিকে হেলাল বাসায় রাসাকে খুঁজতে থাকলে দারোয়ান এসে বাধা দিলে দারোয়ানকেও মেরে ফেলে হেলাল। এবার রাসার রুমে ঢুকে যেই রাসাকে মারতে যাবে তখনই সেখানে চলে আসে নাদিয়া। এসে হেলালকে আটকালে রাসা ফুলদানি দিয়ে হেলালের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এবার নাদিয়া রাসাকে সব ঘটনা জনসম্মুখে বলতে বলে। সিন শিফট করে দেখানো হয় আফজালকে। তিনি তার পেইন্টিং এক্সিবিশনে কথা বলছিলেন।
একসময় রাসা নাদিয়াকে নিয়ে সেখানে উপস্থিত হয়। তখন রাসা নাদিয়াকে দেখে সে চমকে ওঠে। নাদিয়া তখন রাসাকে সব ঘটনা খুলে বলতে বলে। তখন রাসা মাইক্রোফোনের সামনে দাঁড়ালে কোনো কিছু বলতে নিষেধ করে আফজাল, কিন্তু চুপ থাকে না সে। সবার সামনে 5 বছর আগের এক ঘটনা নিয়ে আসে। সেই সময় রাসার বাবা এক ব্যবসায়িক লসের মধ্যে পড়েছিল। সেখানে হেল্প করে আফজাল, যেটা আমরা আগেও একবার দেখেছি। তো হেল্প করার পর সুযোগ বুঝে মেয়ে সমতুল্য রাসাকে নিজের আয়ত্ত করে ফেলে আফজাল, আর তারপর প্রতিদিন চলে ধর্ষণ। এসব বলার পর রাসা আরও জানায়, আফজাল আমাকে 5 বছর ধরে ধর্ষণ করছে। যখন প্যারিসে চলে গেল ভেবেছিলাম হয়তো এবার বেঁচে গেলাম। নিজের অতীত ভুলে সামনে এগিয়ে যেতে থাকলে দেখা হয় ইমতিয়াজের সাথে, কিন্তু দেখি ইমতিয়াজও একই। এর মধ্যে আফজাল প্যারিস থেকে চলে এসে আবার টর্চার শুরু করে, কিন্তু এবার আর সহ্য করতে পারি না, তাই সুইসাইড করতে যাই। মেয়ের কাছে এসব কথা শুনে কান্নায় ভেঙে পড়ে রাসার বাবা মা। রাসা তখন আরও জানায়, কিন্তু এখন আর সুইসাইড করব না, কারণ আমার ভেতরে আরও একটা প্রাণ আছে, আমি তাকে নিজের পরিচয়ে বড় করব। এসব বলার পর আফজালের বিচার চেয়ে রাসা জানায়, মেয়েরা আসলে কারো কাছে নিরাপদ নয়, তাই আমার গর্ভ থেকে যদি মেয়ে জন্ম নেয় আমি কার কাছ থেকে তাকে প্রোটেক্ট করব। ঘরের মানুষজন তো মেয়েদের ভোগ্যপণ্যই মনে করে। রাসার এসব কথা বলা শেষ হলে সবার সামনে আফজাল জানায়, রাসা মাত্র বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে ফিরেছে, তাই তার মাথা ঠিক নেই। মাথার সমস্যা থেকে সবকিছু উল্টাপাল্টা বকছে। আফজালের কথা শেষ না হতেই সবাই জুতো ছুড়তে থাকে আফজালের শরীরে। এখন কথা হচ্ছে, নাদিয়া হোটেল রুমে কাকে দেখেছিল? নাদিয়া আসলে দেখেছিল আফজালের ওয়াইফকে। ওয়াইফের কাছে একদিন আফজাল রাসার ব্যাপারে ধরা খায়, কিন্তু ওয়াইফ আফজালকে ভালোবাসে, তাই তার 7 খুন মাফ করে রাসাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। এজন্য প্রথমবার হেলালকে পাঠালে রাসা নিজ থেকে সুইসাইড করে বসে, কিন্তু তারপরেও বেঁচে গেলে আবার হেলালকে পাঠায় রাসাকে মারতে। এবার রাসাকে বাঁচায় নাদিয়া। তো এখানে কেস সলভ হয়ে যায়, আর নাদিয়াও তার কেস সলভ করে আপন মনে ঘুরে বেড়ায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। গল্পটি বেশ স্ট্রং না হলেও এর মধ্যে দারুণ একটি মেসেজ দেওয়া হয়েছে। ঘরের মেয়েরা আসলে কার কাছে নিরাপদ? তারা কি শুধুই ভোগের জন্য? প্রত্যেকটা মেয়েরই স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, পরিবারের সাথে হাসি খুশিভাবে বাঁচার অধিকার আছে, আর আমাদের সেই অধিকার নিশ্চিত করতে হবে। আর এসব মানুষরূপী আফজালের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমাদের উচিত আমাদের সবার মন মানসিকতার পরিবর্তন করা এবং পরিবারের মানুষদের প্রতি যত্নশীল হওয়া। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।